Hey guys, Assalamu alaikum. This is Mohammed Hafizul. Today I wanna give the third lecture of punctuation marks. Punctuation marks is really very important and necessary item for English language, especially in writing. In writing, if you can use the punctuation marks, the writing will be very interesting and engaging for all the readers. So let's get started to understand. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার গাইস। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আজকে পাংচুয়েশন মার্কসের থার্ড লেকচারে আমরা স্টার্ট করছি। এই থার্ড লেকচারে ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে ড্যাশ। আমরা জানি ড্যাশটা একটু হাইফেনের চেয়ে একটু লম্বা থাকে। এই ড্যাশটা কোন কাজে ইউজ হয় অথবা ড্যাশ আমরা কেন সেন্টেন্সের মধ্যে ইউজ করব। বিশেষ করে আমরা যখন কোনো কথা বলি, ওই কথা বলার পরে ওটাকে এক্সপ্লেন করে রিডারদেরকে বোঝানোর জন্য। যেমন আমি যদি অরালি ডিসকাশন করি তাহলে আমি অরালি আরেকজনকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো, বাট আমি যখন লিখে থ্রো মাই রাইটিং লেখার মাধ্যমে আমি যদি বোঝাতে চাই কাউকে, তাহলে অবশ্যই আমাকে সেটা একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ পাংচুয়েশন মার্কসের মধ্যে ড্যাশটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ড্যাশটাকে আমরা কোনো কিছু এক্সপ্লেন করে ব্যাখ্যা করে বোঝাতে গেলে আমরা সেটাকে ভালো মতো ইউজ করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা পরিষ্কার করি। যেমন দ্য ওল্ড ম্যান রিয়েলাইজড ইট ওয়াজ টাইম টু রিভিজিট দ্য ল্যান্ড অফ হিজ ইউথ। আবারও পড়ছি আমি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। The old man realized it was time to revisit the land of his youth. এই বৃদ্ধ লোকটা বুঝতে পারলো যে এটাই হচ্ছে তার সময়, যখন সে তার যুবক বয়সের যে জমির জায়গাটা ছিল, যেখানে সে যুবক বয়সে বড় হয়েছিল, সেই জায়গাতে সে আবার রিভিজিট করবে, আবার সেখানে ফিরে যাবে। কিন্তু সেই ল্যান্ডটা অথবা ইউথ লাইফের যে সময়ের যে জমিটা, ল্যান্ডটা, এরিয়াটা, এটা কোথায়, এটা তো আমাকে এক্সপ্লেন করে বোঝাতে হবে। এই জন্য আমরা একটা ড্যাশ এখানে দিলাম। ড্যাশ মিনস এখানে জাস্ট ওই যে ড্যাশটা পাংচুয়েশন মার্কসের যে একটা চিহ্ন ড্যাশ, এই ড্যাশটা দেওয়ার পরে এই ল্যান্ড অফ হিজ ইউথ বলতে যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডকে মিন করতেছে। আমরা সেখানে আয়ারল্যান্ড ওয়ার্ডটা ড্যাশ দিয়ে তারপর লিখে ফেললাম। সো এখানে দেখেন এই পুরো সেন্টেন্সের মধ্যে এটা একটা ড্যাশ, এই জন্য এটাকে আমরা বলবো যে সিঙ্গেল ড্যাশ। এই ড্যাশ আবার দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ড্যাশ আর একটা হচ্ছে ডাবল ড্যাশ। তো ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশটা এখানে আছে, ল্যান্ড অফ হিজ ইউথ বোঝাতে আমরা যে জায়গাটাকে মিন করছি, এক্সপ্লেন করে বোঝাচ্ছি, সেটা হচ্ছে আয়ারল্যান্ড, রাইট। এই জন্য তার আগে আমরা কি করেছি, ড্যাশটা দিয়েছি, এবং এই ড্যাশটা হচ্ছে একটাই ড্যাশ আছে এই সেন্টেন্সের মধ্যে, দ্বিতীয় সেকেন্ড কোনো ড্যাশ নেই, এই জন্য এটা হচ্ছে একটা সিঙ্গেল ড্যাশ। ওকে, এবার চলুন আমরা ডাবল ড্যাশের এক্সাম্পলটা ক্লিয়ার করি। যেমন এখানে দেখেন আরেকটা এক্সাম্পল আছে, দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস তো কত লেভেলের আছে, যেমন প্রাইমারি লেভেলের স্টুডেন্টস, সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টস, হায়ার লেভেলের স্টুডেন্টস, টার্সিয়ারি মানে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টস আছে, অনেকগুলো লেভেলের স্টুডেন্টস আছে। সো পার্টিকুলার এজ গ্রুপ অথবা ক্লাস গ্রুপ যদি আমরা ইন্ডিকেট করে পরিষ্কার করি, তখন সেই স্টুডেন্টসগুলো কোন লেভেলের স্টুডেন্টস সেটাকে আমরা সহজে বুঝে নিতে পারবো। যেমন দ্য স্টুডেন্টস একটা ড্যাশ, মানে ওদেরকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি এইজড বিটুইন 18 to 20, 18 থেকে 20 এর ভিতরের যে স্টুডেন্টসগুলো সেগুলোকে আমরা এখানে বোঝাতে চাচ্ছি, রাইট। সো এখানে দেখেন দ্য স্টুডেন্টস, এরপরে ড্যাশ দিয়ে আমি বোঝাচ্ছি এইজড বিটুইন 18 to 20, পরে আবার ড্যাশ, মানে ওই ওরা কী করেছে সেটাকে আমি এক্সপ্লেন করতে গেলে বা কথা বলতে গেলে আমাকে কন্টিনিউয়েশন মেনটেন করতে হবে। সো এখানে আরেকটা ড্যাশ দিলাম, দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম লাইনড আপ ইন দ্য স্ট্রিট টু কালেক্ট ডোনেশন। তারা লাইন করে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল ডোনেশন কালেক্ট করার জন্য। ওকে, গরিব দুঃখী বা ফ্লাড এফেক্টেড পিপল যারা আছে, বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য যে সমস্ত ডোনেশনগুলো কালেক্ট করবে তার জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছিল। তো এখানে একটা জিনিস বোঝার ব্যাপার, কীভাবে ডাবল ড্যাশটা হলো, এখানে দেখেন একটা ড্যাশ, এখানে হচ্ছে আরেকটা ড্যাশ, রাইট। সো এই ড্যাশের পরে এই যে স্টুডেন্টস বলার পরে যে ড্যাশ বললাম, এই ড্যাশ দিয়ে আমি এটা বুঝিয়ে দিলাম, তারপরে আমার ব্যাক করে আমি আবার আগের জায়গায় চলে আসলাম। দেখেন এই অংশটা যদি আমরা বাদও দিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে থাকে। যেমন দ্য স্টুডেন্টস লাইনড আপ ইন দ্য স্ট্রিটস টু কালেক্ট ডোনেশন। তারা রাস্তায় দাঁড়িয়েছিল ডোনেশন কালেক্ট করার জন্য। কিন্তু স্টুডেন্টসরা যাদের বয়স ছিল 18 থেকে 20, তারা রাস্তায় দাঁড়িয়েছিল ডোনেশন কালেক্ট করার জন্য। এক্ষেত্রে মিনিংটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং কোন বয়সের স্টুডেন্টসরা, ছাত্ররা এখানে বা ছাত্রীরা সেখানে দাঁড়িয়েছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, রাইট। এবার আসুন এক্সক্লেমেটরি সাইন, মানে নোট অফ এক্সক্লেমেশন। এটা সাধারণত আমরা জানি সারপ্রাইজ অথবা ইমোশন। সারপ্রাইজ অথবা ইমোশন বোঝাতে গেলে আমরা যে সিম্বলটা, যে চিহ্নটা, যে পাংচুয়েশন মার্কসটা ইউজ করবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। নোট অফ এক্সক্লেমেশন একটা লম্বা লাইন, লম্বা নেম। আমরা যদি এটাকে শর্ট করে বোঝাতে চাই তাহলে বলবো যে এক্সক্লেমেটরি সাইন। লম্বা একটা দাড়ির মতো করে এখানে থাকবে, তারপর একটা ডট দিলে কিন্তু এক্সক্লেমেটরি সাইনটা হয়ে যায়। যেমন দেখেন এটা
মানে ভালো বিষয় যদি হয় এবং সেখানে যদি এক্সাইটমেন্ট, সেখানে যদি সারপ্রাইজ, সেখানে যদি ইমোশন, অথবা খারাপ কোনো বিষয় যদি হয়, ব্যাড নিউজ যদি হয় এবং সেখানেও যদি আমাদের ইমোশনাল ফ্যাকাল্টি কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করতে পারবো। ওকে, সো এখানে দেখেন এক্সাম্পল ওয়াও, মানে সাবাস, এক্সেলেন্ট, গুড নিউজ, গ্রেট নিউজ। এক্ষেত্রে আমরা এই ওয়াওটা আমাদের একটা এক্সপ্রেসিং মেথড, আমরা ইংলিশে এইটাকে ইউজ করতে পারবো, ওয়াও। এবং এরপরেই দেখেন যে সাইনটা আছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। ওকে, তারপরে দেখেন দ্য ড্রেস ইজ ভেরি বিউটিফুল। এক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো, দ্য ড্রেস ইজ ভেরি বিউটিফুল, ভেরি নাইস, অথবা দ্য ড্রেস ইজ ভেরি বিউটিফুল। এক্ষেত্রে আমরা কথা বলার পরে এখানে এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করেছি। এইগুলো আমাদের এক্সক্লেমেটরি সাইনের গুড নিউজের অথবা ভালো কিছুর জন্য একটা এক্সাম্পল। এখন খারাপ কিছু, ব্যাড নিউজের জন্য এলাস, হাই, আমার সব কিছু শেষ হয়ে গেলো, এই ধরনের কোনো এক্সপ্রেশন করতে গেলে আমরা বলবো যে এলাস, হাই। তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে উই ওয়ার লস্ট ইন দ্য ইভেন্ট, ওই ইভেন্টে আমরা হারিয়ে গিয়েছিলাম, যে কোনো ইভেন্টের খেলা ছিল, ওই ইভেন্টে আমরা হারিয়ে গিয়েছিলাম। এক্ষেত্রে যদি আমরা বলি উই ওয়ার লস্ট ইন দ্য ইভেন্ট, তারপরে আমরা এই সাইনটা কিন্তু দিতে পারবো। দেখেন সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ টাইপের, দ্য ড্রেস ইজ ভেরি নাইস, দ্য উই ওয়ার লস্ট ইন দ্য ইভেন্ট। সাধারণত ট্রেডিশনাল নিয়মে অনেকেই মনে করেন যে আগে হাউ বা হোয়াট দিয়ে সেন্টেন্স যদি না আসে তাহলে এই সিম্বলটা দেওয়া যায় না। এটা কিন্তু একটা ভুল মেথড। এখানে কারেক্ট মেথড হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে সারপ্রাইজ, ইমোশন, এক্সাইটমেন্ট, সেন্স এই ধরনের থেকে থাকে, তাহলে ওই সেন্টেন্সের শেষে ফুল স্টপ না দিয়ে আমরা কিন্তু এই সিম্বলটা, এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করতে পারবো জেনারেলি। সেটা হোক ব্রিটিশ কারিকুলাম, হোক ন্যাশনাল কারিকুলাম, পৃথিবীর যে কোনো ভাষাতেই যদি এই আইডিয়াসগুলো গুড নিউজ অথবা ব্যাড নিউজ, এক্সাইটিং মোমেন্ট করার জন্য এবং এক্সাইটিং নিউজ এবং এক্সাইটিং রিয়াকশন ক্রিয়েট করার জন্য যে আইডিয়াসগুলো সেন্টেন্সের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করতে পারবো। চলুন এবার লাস্ট ওয়ানে, আজকের লেসনের আমাদের লাস্ট পাংচুয়েশন মার্কস হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক আসলে একদম সহজ কোয়েশ্চেন করতে গেলে আমরা সেটা ইউজ করবো, কিন্তু না, এখানে একটা বিষয় আছে আমাদেরকে যেটা ভালো করে ফলো করতে হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। নর্মালি আমরা যখন কোনো কোয়েশ্চেন করবো, ইয়েস, নো, অথবা কোনো পার্টিকুলার আনসারের জন্য আমরা সেটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক ইউজ করবো। আরেকটা কোয়েশ্চেনের টাইপ হচ্ছে রেটোরিক্যাল কোয়েশ্চেন, অলংকার টাইপের কোয়েশ্চেন, অলংকার ক্রিয়েট করার জন্য। মানে কি, মানে কোনো পাবলিক মাইন্ড অথবা পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করতে গিয়ে যদি আমরা কোনো কিছু বলি বা কোনো কোয়েশ্চেন করি অডিয়েন্সদেরকে সামনে রেখে, সেক্ষেত্রে কিন্তু আমরা রেটোরিক্যাল কোয়েশ্চেন ইউজ করতে পারি। মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা একটা কোয়েশ্চেন পোজ করতে পারি অডিয়েন্সদের সামনে, বাট আমরা সেটার আনসার এক্সপেক্ট করবো না। রেটোরিক্যাল কোয়েশ্চেনের ডেফিনেশনটা হচ্ছে উই ক্যান আস্ক এ কোয়েশ্চেন, আমরা একটা কোয়েশ্চেন করবো রিডারদেরকে, কিন্তু তাদের কাছ থেকে কোনো আনসার এক্সপেক্ট করবো না, আশা করবো না, রাদার তাদের একটা অপিনিয়ন ক্রিয়েট করার জন্য এই ধরনের কোয়েশ্চেন করবো। তাদের অ্যাটেনশন ড্র করার জন্য আমরা যদি কোনো কোয়েশ্চেন করে থাকি, সেই কোয়েশ্চেনটা হবে রেটোরিক্যাল কোয়েশ্চেন। ওকে, এবার আসলে আরেকটা কোয়েশ্চেন আছে টেক কোয়েশ্চেন্স। টেক কোয়েশ্চেন্সটা কি? টেক কোয়েশ্চেন হচ্ছে একটা কথা বলবো, ওই কথার একটা রিভার্স কোয়েশ্চেন যখন আমরা করবো, মানে উল্টো একটা কোয়েশ্চেন করে ওটা সততা যাচাইয়ের জন্য অথবা এটার উপরে একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য যে কোয়েশ্চেনটা করা হয় সেটা হচ্ছে টেক কোয়েশ্চেন্স। টেক কোয়েশ্চেন্সের আলাদা চ্যাপ্টার আছে, আমরা আমাদের ভিডিও, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কয়েকটা ভিডিও পাবেন, সেই ভিডিওগুলোর মধ্যে অবশ্যই টেক কোয়েশ্চেন নামে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিলে টেক কোয়েশ্চেনটা আরও ভালো করে বুঝে নিতে পারবেন। এখন আমরা পাংচুয়েশনের আন্ডারে যে টেক কোয়েশ্চেনটা সেটা একটু সহজে বুঝে নেব একটা এক্সাম্পলের দ্বারা। তাহলে চলুন কোয়েশ্চেন মার্কটা আগে বোঝা যাক। কোয়েশ্চেন মার্কটা আগে ক্লিয়ার করি আমরা। হোয়ার ইজ ইয়োর কলেজ লোকেটেড? তোমার কলেজটা কোন জায়গায় অবস্থিত আছে? এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনের স্পেসিফিক একটা আনসার বের হয়ে আসবে, এই জন্য এটা প্রপার একটা কোয়েশ্চেন্স। সো প্রপার কোয়েশ্চেন টাইপের যে কোয়েশ্চেনগুলো হবে সেই ক্ষেত্রে আমরা নর্মালি কোয়েশ্চেন মার্ক দিব এবং এটা পার্টিকুলারলি একটা আনসার বের হয়ে আসবে। ওকে, অথবা ইয়েস নো টাইপের যদি কোনো কোয়েশ্চেন হয়ে যায়, আর ইউ ওকে, আনসারটা হবে ইয়েস অথবা নো, এই টাইপের কোয়েশ্চেনও সেটাও একটা নর্মাল কোয়েশ্চেন, নো প্রবলেম। ওকে, এবং রেটোরিক্যাল কোয়েশ্চেনের জন্য একটা এক্সাম্পল আমরা দেখি, হোয়াট উইল বি টেকেন প্লেস ইন আওয়ার কান্ট্রি ইন 2050, 2050 সালে স্পেশালি ফর দ্য ক্লাইমেট চেঞ্জ, কী হবে অবস্থা? ইমাজিন, আপনি চিন্তা করেন। এই ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আমরা করলাম, এই কোয়েশ্চেনের আনসার কিন্তু অডিয়েন্স থেকে কেউ দিবে না, বাট একটা অপিনিয়ন ক্রিয়েট হয়ে যাবে, একটা সেন্স ক্রিয়েট করবে যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। এই ধরনের একটা আইডিয়াস বিল্ড করতে গেলে আমরা যে কোয়েশ্চেনটা করবো সেই কোয়েশ্চেনটা হবে রেটোরিক্যাল কোয়েশ্চেন, বাট এটার কোনো আনসার কেউ এখান থেকে দিবে না, তার শুধু বক্তৃতা কথাবার্তাগুলো শুনেই যাবে, রাইট? এবার দেখেন টেক কোয়েশ্চেনের যে এক্সাম্পলটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে শি ইজ সো প্রেটি, ইজন্ট শি? দেখেন এখানে অক্সিলারি ভার্ব ইজ দিয়ে কোয়েশ্চেনটা করা আছে, শি ইজ সো প্রেটি, সে খুব সুন্দর, ইজন্ট শি, তাই না? সে কি তাই না?
এই যে রিভার্স কোয়েশ্চেন, আমি প্রথমে বললাম যে সে খুবই সুন্দর, সে খুবই ভালো, চমৎকার, আবার বললাম ঠিক কিনা, আমি যা বলছি সেটা কি ঠিক ঠিক কিনা। এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা করবো তখন সেটা হয়ে যাবে ট্যাগ কোয়েশ্চেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ট্যাগ কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন মার্ক অথবা টোটাল কোয়েশ্চেন্স আমরা যাই করি না কেন, দিজ আর অল ইনফর্মাল টাইপ অফ কোয়েশ্চেন্স। আমরা সাধারণত আমাদের লেখাগুলোকে যদি আমরা ইনফর্মাল করতে চাই এবং অডিয়েন্সদের কাছে যদি আমরা অ্যাট্রাকটিভ করে তুলতে চাই আমাদের লেখাগুলোকে, তাহলে অবশ্যই আমাদের কোয়েশ্চেন মার্কস থাকতে হবে, আমাদের এক্সক্লেমেটরি সাইন থাকতে হবে এবং ড্যাশ থাকতে হবে, এবং আরও পাংচুয়েশন মার্কসের যে অন্যান্য আইটেমসগুলো, সিম্বলসগুলো আছে সেগুলো আমরা আমাদের লেখার মধ্যে ইউজ করে যাবো। তাহলে আমাদের লেখাটা হবে ইন্টারেস্টিং এবং অ্যামেজিং। ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের লেসন এখানেই শেষ এবং পরবর্তী লেসনে আপনাদের সবাইকে ইনভাইট করে এখানে শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।